আমি সুপ্রীতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে এই যে ভোটার তালিকার রিভিশন নিয়ে যে সমস্ত কথা উঠেছে, বিহারে শুরু হয়েছে, পশ্চিমবঙ্গেও আগামী দিনে হবে এবং তা নিয়ে যে একটা আশঙ্কা তৈরি হয়েছে মানুষের মধ্যে, আশঙ্কা আতঙ্ক তৈরি হয়েছে মানুষের মধ্যে, এসব নিয়ে দুই চারটে কথা আজকে আবার বলবো। বিহার নিয়ে ডামাডোল চলছে এখন। আজকের কাগজের রিপোর্ট আছে আনন্দবাজারে, এই যে বিজ্ঞাপনে নয়া বিতর্ক। বিজ্ঞাপনে নয়া বিতর্ক বলতে কালকে হিন্দি কাগজে, স্থানীয় হিন্দি কাগজে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি জারি করে বলছে যে ওই যে বাড়ি বাড়ি যে ফর্মটা দিয়েছে ফিল আপ করার জন্যে, সেটা সম্পর্কে বলেছে যাদের প্রয়োজনীয় কাগজ নেই, ওই যে 11টা কাগজের যে একটা তালিকা তৈরি করেছে, সেটা যাদের নেই বলছে তারাও ওই ফর্মটা ফিল আপ করে বুথ লেভেল অফিসার বা ইলেকশনের কাজ যারা ওখানে করছেন তাদের কাছে জমা দিতে। এইটা নতুন করে একটা নির্দেশ জারি করেছে। এখন এইটা যে কেন করলো, এইটা নিয়ে নানান রকমের কথাবার্তা উঠছে। কথাবার্তা এরকম, যেমন কংগ্রেস বলছে যে তাহলে কাগজ ছাড়াই সব জমা করতে পারবে, ফলে আর কারুর ভোটার তালিকা থেকে বা বেশি মানুষের ভোটার তালিকা থেকে আর বাদ যাওয়ার সম্ভাবনা নেই। এবং তারা বলছে এটা তারা যে হইহট্টগোল করেছেন, তারা যে চাপ সৃষ্টি করেছেন, তার জন্য নির্বাচন কমিশন পিছু হটতে বাধ্য হয়েছে, এরকম বলছে। আবার মহুয়া মৈত্র, আমাদের কৃষ্ণনগরের এমপি তৃণমূল দলের, তিনিও নাকি একটা সুপ্রিম কোর্টে কেস করেছেন। কেস করে বলেছেন যে এই যে কাজ শুরু হয়েছে বিহারে এবং অন্যান্য রাজ্যেও আশঙ্কা করছেন যে একইভাবে হবে, এটা নাকি বেআইনি, সংবিধান বিরোধী বেআইনি কাজ, এরকম বলছেন। তা আমার এই প্রসঙ্গে আমার মনে হয় যে এই যে বাড়ি বাড়ি ফর্ম দিয়েছে, এইটা সবারই ফিল আপ করে জমা দেওয়া উচিত, কাগজ থাকুক আর না থাকুক। এর দুটো উদ্দেশ্য হতে পারে। একটা উদ্দেশ্য হলো যে যাদের কাগজ নেই, মানে নাগরিকত্ব যারা প্রমাণ করতে পারছে না, তাদের কারা কারা পারছে না, সেই কত লোক পারছে না, তাদের সব তথ্য পার্টিকুলার্স এইটা গভর্নমেন্টের হাতে চলে গেল, ইলেকশন কমিশনের হাতে গেল। আমি বলছি প্রয়োজনে গভর্নমেন্ট, স্বরাষ্ট্র দপ্তর, তারা যদি এটা নিয়ে অন্যরকম কিছু করতে চায়, তথ্যটা সেখান থেকে কালেক্ট করতে পারবে। তো এটা চলে গেল, তাতে একটা হিসাব পাবে যে কত লোক কাগজপত্র দিতে পারছে, কত লোক দিতে পারছে না। বহু লোক যদি দিতে না পারে, মানে যেটা সরকারের একটা হিসেব আছে, নানান তথ্য থেকে হিসেব আছে যে বিহারে কত মানুষ, বাইরের মানুষ, বেনাগরিক মানুষ বিহারে থাকতে পারে, একটা রাফ আইডিয়া হয়তো সরকারের আছে। তার কাছাকাছি যদি না যায়, সরকার তখন ভাবতে পারে যে তাহলে এই নিয়ম কানুন গুলো, কাগজপত্র, এগুলো একটু চেঞ্জ করা দরকার। কারণ সত্যি অনেক ভারতীয় মানুষ তারা বাদ পড়ে যাচ্ছেন, ফলে তারা এটাকে নিয়ে আবার নতুন করে ভাবনা চিন্তা করতে পারে
এটা রিল্যাক্স করতে পারে, আরো খানিকটা ছাড় দিতে পারে মানুষকে, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে যে এই তথ্যগুলো যে পেয়ে গেল যে কত মানুষ বেনাগরিক যারা বিহারে বসবাস করছেন তাদের বিরুদ্ধে এবারে ওই যে পার্টিকুলার ওই যে মানুষের তথ্য রয়েছে সেটা নিয়ে অ্যাকশন নেওয়া। এবং অ্যাকশন মানে আপনি বুঝতে পারছেন, কদিন আগে একটা আইন তৈরি করেছে বিজেপি, সেটা হলো ওই দি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025। সেখানে বলেছে যে বেআইনিভাবে ভারতে বসবাস করলে তাদের 7 বছর জেল হতে পারে, 10 লাখ টাকা জরিমানা হতে পারে, ইত্যাদি ইত্যাদি আপনারা দেখবেন ওই আইনটাতে রয়েছে। মানে এই যারা ভারতীয় নন, এই ইলেকশন কমিশনের এই কাজের মধ্যে দিয়ে যে তথ্যগুলো বেরিয়ে গেল, প্রয়োজনে স্বরাষ্ট্র দপ্তর সেইটাকে কালেক্ট করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এবং ব্যবস্থা নিলে এই নতুন আইন তৈরি হয়েছে, সে আইনের মধ্যে যারা পড়বেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এটা দুটো জিনিস হতে পারে, একটা ভালো অর্থে ব্যবহার হতে পারে এই তথ্যগুলো, অন্যটা অন্য অর্থে মানে খারাপ অর্থে ব্যবহার হতে পারে। মানে খারাপ অর্থে বলতে আমি যে সমস্ত লোকেরা বাদ পড়বেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া মানে তাদের জন্য খারাপ, এটা হতে পারে। এখন কাগজে কোনো কোনো কাগজে লিখেছে যে যাদের কোনো কাগজ নেই তাদের অন্যভাবে বিচার বিশ্লেষণ করা যে তারা ভারতের নাগরিক কিনা। মানে বলছেন অফিসাররা তাদের বাড়িতে যাবেন, পাড়া প্রতিবেশীকে জিজ্ঞেস করবেন, হ্যাঁ, নানান রকম পদ্ধতি আছে। সেই পদ্ধতিতে যদি সৎভাবে চেষ্টা করা হয় তাহলে কিন্তু এটা প্রমাণ করা যায়। একজন বলবেন, তাকে যদি জিজ্ঞেস করা হয় গরিব মানুষ আপনি কি করে খান, সে বলবে আমি জন্মজুরি খাটি। কোথায় জন্মজুরি খাটেন? তাহলে ওই গ্রামেরই আরো কিছু পরিবার, একটু অবস্থাপন্ন পরিবার, তাদের ওখানে কাজ করেন বা কোনো দোকানে কাজ করেন, যা কিছু একটা করেন, সেই সব জায়গাতেও যদি খোঁজ নেওয়া যায় যে তারা কতকাল ধরে কাজ করছে, কি করছে না করছে ইত্যাদি, এইভাবে কিন্তু সেখানে প্রধান আছে, সরপঞ্চ আছে, তাদের কাছে জিজ্ঞেস করা যায়, গণ্যমান্য লোকজনের কাছে জিজ্ঞেস করা যায়। এরকম করে কিন্তু অনেকটা মানুষকে সহযোগিতা করা যায়, শনাক্ত করা যায়। এইটা যায় না আমি এরকম বলছি, এটা করা যায়। আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলতে পারি, সেটা খুব কাজে লেগেছিল বলেই বলছি। এই অভিজ্ঞতাটা হচ্ছে 2005 বা 6 সালের। আপনারা জানেন সেই সময়ে ওই যে উড়িষ্যার কেন্দ্রপাড়া জেলা, ওই যে পারাদ্বীপ যে বন্দর আছে তার উল্টো পারে, পারাদ্বীপের ওখান থেকে মহানদী এলো, দক্ষিণ পাড়ে হচ্ছে পারাদ্বীপ আর উত্তর পাড় ওইটা হচ্ছে মহাকালপাড়া ব্লক। ওইখানে প্রচুর মানুষকে সেটেলমেন্ট দিয়েছিল। এরা সব ওল্ড মাইগ্রান্ট। আমি ওল্ড মাইগ্রান্ট নিউ মাইগ্রান্ট নিয়ে একটা কথা বলবো, আমি একটা কাগজ হাতে রেখেছি। মানে অনেক আগে যারা এসেছিল তাদের ওল্ড মাইগ্রান্ট বলেছেন। মানে দেশভাগের পর থেকে ওই আপনি ধরে নিন, এখানে বলছে যদিও হিসাবটাই বলছে যদিও 58 সাল, আসলে 58 থেকে 64-র মধ্যে একটা গ্যাপ আছে। আপনি ধরে নিন 64 পর্যন্ত যারা এসেছিল তারা ওল্ড মাইগ্রান্ট, তাদের ওই জায়গাটা সেটেলমেন্ট দিয়েছিল। এইবারে বিজেপি প্রথম ওই রাজ্যের ক্ষমতায় গেল 2004 সালে। 2004 সালে এককভাবে যায়নি, বিজেডির সাথে বিজেপি যৌথভাবে সরকার গঠন করেছিল। করে ওই 2004 সালের ডিসেম্বর মাস এবং 2005 সালের জানুয়ারি মাস, এই দুটো মাস জুড়ে 1551টা নোটিশ দিয়েছিল এই উদ্বাস্তুদের। কি বলেছিল? বলেছিল যে আমার নোটিশের কপি আমার কাছে আছে, আপনারা কখনো যদি চান আমি আপনাদের বয়ানটা আপনাকে পড়ে শোনাবো। স্বরাষ্ট্র দপ্তর থেকে যে চিঠি এসেছিল, বিজেপি মূলত এটা করিয়েছিল।
তাতে বলেছিল যে আপনাকে বাংলাদেশি বলে শনাক্ত করা হয়েছে, এই নোটিশ পাওয়ার 30 দিনের মধ্যে আপনাকে ভারত ছেড়ে চলে যেতে হবে, নতুবা পুলিশ বিএসএফ দিয়ে আপনাকে ডিপোর্ট করার ব্যবস্থা করা হবে, ওই দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। মানে আপনার কি কাগজ আছে দেখান, কি নেই, হিয়ারিং কিচ্ছু করেনি। এইটা আমি কেন্দ্রপাড়ার কথা বলছি। আবার ওই নবরঙ্গপুর ওইদিকে ওই যে পশ্চিম এলাকায়, সেখানে অনেক রিফিউজিকে বসতি দিয়েছে, দণ্ডকারণ্য এলাকার মধ্যে যে এলাকাটা পড়েছে। তো সেখানে আবার বলেছিল 1 মাসের নোটিশ দেওয়া হলো, আপনি তার মধ্যে কাগজপত্র নিয়ে আসুন, না হলে আপনাকে ডিপোর্ট করা হবে। কিন্তু কেন্দ্রপাড়ায় 1551 জনকে যে নোটিশ দেওয়া হয়েছিল, এইটাতে বলেছিল কোনো সুযোগ দেওয়া হয়নি, 30 দিনের মধ্যে বেরিয়ে যেতে হবে। তো এইটা যখন হয়েছিল তখন আমি ওখানে প্রায় 3 মাস থেকে উদ্বাস্তুদের সংঘবদ্ধ করে একটা মুভমেন্ট, একটা আন্দোলন আমরা তৈরি করেছিলাম। তাতে অনেক উড়িয়া লোক পার্টিসিপেট করেছিল, মানে উৎকল বঙ্গীয় সংঘর্ষ সমিতি, আমার যতদূর মনে পড়ছে নামটা, উৎকল বঙ্গীয় সংঘর্ষ সমিতি তৈরি করে কি পারিডা, ওই একজন উড়িয়া, তিনি নেতা ছিলেন, নামগুলো এখন ভুলে গেছে, অনেকদিন আগে, তিনি এবং আমি মূলত এই অর্গানাইজ করে আমরা ওই 1551 জনকে বহিষ্কার করার ব্যাপারটা রদ করেছিলাম। তা আমরা যখন এগুলো করছি তখন কেন্দ্র থেকে একজন খুব বড় অফিসারকে পাঠিয়েছিল ওখানে এনকোয়ারিতে, তখন মনমোহন সিং প্রধানমন্ত্রী। তো ইনসিডেন্টালি ঠিক সেই দিনটা তো আমি ওখানে ছিলাম। তো ন্যাশনালি ওখানকার লোকজন ভালো বোঝেন না আইন কানুন ইত্যাদি, তখন আমাকে ওই এনকোয়ারিটা ফেস করতে হয়েছিল। তা অফিসার ছিলেন একজন মহান্ত, মানে উড়িয়া মহান্ত, খুব বড় অফিসার, সেন্ট্রাল গভর্নমেন্টের স্বরাষ্ট্র দপ্তরে চাকরি করতেন, তার নেতৃত্বে 2-3 জন এসেছিলেন। তা আমাকে জিজ্ঞেস করলেন, মিস্টার বিশ্বাস, তো আমি তো এনকোয়ারিতে এসেছি, আমি চাই এদের সহযোগিতা করতে, কারণ আমি জানি যে এরা বহুকাল এখানে বসবাস করছেন, গভর্নমেন্ট এদের এখানে সেটেলমেন্ট দিয়েছিল, কিন্তু আমার তো কাগজ চাই, আমি রিপোর্টটা দেবো কি করে? কিন্তু কাগজ তারা কি করে দেবে? আপনারা জানেন ওই 90-এর দশকে যে সাইক্লোন হয়েছিল, সুপার সাইক্লোন, মানে 30 ফুট উঁচু হয়ে জল ঢুকেছিল ওই এলাকায়, কিচ্ছু অবশিষ্ট নেই, কাগজপত্র তো দূরের কথা, তো তারা কি কাগজ দেখাবে? এইরকম অবস্থায় আমি সেইখানে হঠাৎ আমার মাথায় একটা জিনিস এলো, আমি দেখিয়ে বললাম যে এই গাছটা দেখুন, একটা নারকেল গাছ, সেটা ওই ঝড়ে পড়ে যায়নি, সাইক্লোনে পড়ে যায়নি, সোজা দাঁড়িয়েছিল। তা সেটা দেখলেই বোঝা যায় যে অন্তত 50 বছর বয়স হবে এই নারকেল গাছটার। এবং ওই এলাকায় যত ওই উড়িয়া অঞ্চল, তারা কেউ কিন্তু নারকেল গাছের চাষ করে না। নারকেল গাছের চাষটা এই যে লোক, মানে আমাদের রিফিউজি মানুষজন, তারাই গিয়ে ওখানে লাগিয়েছে। তাই বললাম যে এই যে গাছটা, আরো 2-4টে গাছ দূরে দূরে দেখা যাচ্ছিল, যে বললাম এই গাছগুলো আপনি দেখুন, কোনো উড়িয়ারা কিন্তু এই এলাকায় দেখুন আপনি নারকেল গাছ লাগাইনি, তাহলে এইটা এই জায়গায় রিফিউজিরা লাগিয়েছে, আপনি এটা দেখে এইটা দেখে একটা রিপোর্ট করুন, আপনাদের কিছু নেই যে তারা যে গাছপালা লাগিয়েছে সেটা দেখলে বোঝা যায়, কারণ উড়িয়ারা এটা এই সমস্ত গাছ এখানে আগে কখনো লাগায়নি, এটা বাঙালিরাই লাগিয়েছে, ফলে এই উদ্বাস্তুরা এত বছর ধরে থাকে। উনি কিন্তু খুব খুশি হয়েছিলেন, এবং আমার সামনেই উনি যে রিপোর্ট ওখানে লিখেছিলেন, তারা এই সবগুলো, এই যে অল্টারনেটিভ এই গাছপালা ইত্যাদি, এইগুলো দিয়ে তিনি একটা রিপোর্ট করেছিলেন, যাতে প্রমাণ হয় তারা ওখানে বহুকাল ধরে বসবাস করে। ফলে আমি এটা বললাম এই কারণে, আজকের কাগজে যেটা বলছে বা ইলেকশন কমিশন যেটা বলেছে, যে আদারওয়াইজ কাগজ না থাকলে তারা বাড়ি বাড়ি ঘুরে চেষ্টা করবে বোঝার যে তারা বহুকাল ওখানে বসবাস করেন কিনা, ওখানকার ভূমিপুত্র কিনা, ইত্যাদি ইত্যাদি। এবং এটা যদি সৎভাবে করে তাহলে কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়, এটা একটা জিনিস। আর আমি এই প্রসঙ্গে একটু বলি, দেখুন আমার হাতে একটা রিপোর্ট আছে, আপনারা এই রিপোর্টটা পড়তে পারছেন কিনা, এই খুব ইম্পর্ট্যান্ট একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টটা খুব বিরল, মানে সচরাচর এই ডকুমেন্ট পাওয়া যাবে না। আমি কোনোভাবে একটা দিল্লি থেকে কালেক্ট করেছিলাম,
জানতে পেরে, এটা হচ্ছে একটা এস্টিমেট কমিটি। এটা এস্টিমেট কমিটি রিফিউজিদের উপরে এই এস্টিমেট কমিটিটা স্বরাষ্ট্র দপ্তর করেছিল। এর চেয়ারম্যান শ্রী আশুতোষ লাহা। এই আশুতোষ লাহা এই দমদম কেন্দ্র থেকে এমপি হয়েছিলেন। এই কমিটিটা হয়েছিল 1988-89, 88-89 সালের এই কমিটিটা হয়েছিল এবং রিপোর্ট বেরিয়েছিল। আমি এই রিপোর্টের, দেখুন বড় কাগজ, মানে এটা বই আকারে হলে এটা অন্তত 1500 পাতার বই হবে, আর একেবারে ছোট ছোট করে টাইপ করা 1500 পাতার বই হবে। তো এইটার একটা তথ্য একটুখানি আপনাকে বলি। এই তথ্য বলছে যে ওল্ড মাইগ্রান্ট রিফিউজি তাদের বিহারের নানান এলাকায় কিন্তু বসতি দেওয়া হয়েছিল। মানে এইটা তখন বিহার ভাগ হয়নি। এই যে আপনার রাঁচি এলাকাতে অনেকে দিয়েছে, পূর্ণিয়া জেলা ওই কিষানগঞ্জের কাছাকাছি ওই এলাকাতে রিফিউজিদের বসতি দিয়েছে, আরো কোনো কোনো পকেটে রিফিউজিদের বসতি দিয়েছিল। তো বিহারে আর বাইরের লোক থেকে যাবে, মেনলি তো রিফিউজিরা এবং এই পূর্ব পাকিস্তানের রিফিউজিরা। আর হতে পারে ওই 1947 সালের যে বিহারে হিন্দু মুসলমান দাঙ্গা হয়েছিল, তারা চলে গেছিল পরে পাকিস্তান হওয়ার পরে, আবার 71 হওয়ার পরে ওই জায়গার কিছু মুসলমান তারা করাচিতে চলে গেছে, এখানে ওখানে চলে গেছে, বেশিরভাগটা রয়ে গেছে ঢাকাতে, মোহাম্মদপুর এই সমস্ত এলাকায়। আবার এমন হতে পারে যে অল্প সংখ্যক কিছু মানুষ সেই সব পরিবারের যদি অর্ধেকটা থেকে গিয়ে থাকে আত্মীয় স্বজন, সেই সূত্রে 2-5 জন আসলেও আসতে পারে, সেটা নেগলিজেবল। এবং সেটা আসলেও সেটা 71 মানে তাদের ভোটার তালিকা ওই 2003 সালের ভোটার তালিকায় নাম থাকাই স্বাভাবিক যদি এসে থাকে, ফলে সেটা তার ভেরিফিকেশন হচ্ছে না। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে 1964 পর্যন্ত আসামে উদ্বাস্তুরা গেছেন পূর্ব পাকিস্তান থেকে, তার সংখ্যা হচ্ছে 60,000, লক্ষ নয় কিন্তু 60,000 রিফিউজি সেখানে বসতি দেওয়া হয়েছে। আর 64 থেকে 71 পর্যন্ত দিয়েছে ওই যে গভর্নমেন্টের হিসেব 10,000 রিফিউজিকে তারা দিয়েছে। তাহলে মোট হলো 71 পর্যন্ত বিহারে রিফিউজি গেছে সরকারি হিসেবে 70,000। কিন্তু এই সরকারি হিসেবে যা গেছে আর প্রায় অত বা তার থেকেও কোনো কোনো ক্ষেত্রে কিছু বেশি রিফিউজি তারা চলে গেছেন, কিন্তু যাদের উইদাউট বলা হয়, যারা ওই আত্মীয়তার সূত্রে গ্রামবাসী তারা বসবাস করেন, এইসব সূত্রে কিছু কিছু মানুষ সেই সমস্ত এলাকায় বেঁচে থাকার জন্য কিছু কিছু রিফিউজি গেছেন। তা আমি 70-এর জায়গায় ধরি 1,40,000 বা 1.5 লাখ, তাহলে 1.5 লাখ মতো রিফিউজি কিন্তু বাঙালি রিফিউজি তারা বিহারে গেছেন। তো বহিরাগত বলতে, বিহারে বহিরাগত বলতে এই 1.5 লাখ বা 2 লাখ লোক হতে পারে, তার বেশি কিন্তু বিহারে বহিরাগত মানুষ হবে না। কিন্তু এই যে বলছে 3 কোটি মানুষ বাদ যাবে, 2 কোটি মানুষ বাদ যাবে, মানে এগুলো অনেকটা মালিক ফকিরের মতো ওই ভয় দেওয়ার বিষয়টি হচ্ছে। ফলে এইটা একটা জিনিস মাথায় রাখবেন। ফলে সরকার যখন এই যে প্রক্রিয়া বা ইলেকশন কমিশন যখন দেখবেন যে তাদের একটা হিসেব আছে যে এরকম ভাবে 2 লাখ না হোক, যে 1,05,000 লোক সেখানে বাইরে থেকে এসেছেন, যাদের তাদের হিসেবে তারা মনে করছেন বিদেশি, সেইটা হয়তো বাদ দেওয়ার চেষ্টা করছে। এখন সেই 2 লাখ বা 5 লাখের জায়গায় যদি হয়ে যায় 1 কোটি, তখন তো গভর্নমেন্টকে ভাবতে হবে, ইলেকশন কমিশনকে ভাবতে হবে যে এই পদ্ধতিতে হবে না। কারণ এটা যদি হয়ে যায় তাহলে স্থানীয় লোক মানে অরিজিনাল ইন্ডিয়ান তারা বাদ পড়ে যাবেন। এটা প্রত্যেকটা মানে গভর্নমেন্টকে এবং তার বিভিন্ন
সংগঠন, ইলেকশন কমিশন, অন্যান্য, তাদের এটা ভাবতে হয়, এটা ভাবে, মানে ভাবে। আমি একেবারে এটা মানে এই হাত গুনে বলছি তা না, মানে আমি আপনাকে কালকেও বোধহয় একটা ভিডিওতে বলেছি যে এই যে রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যাক্ট, এইটা তৈরি হলো 69 সালে, প্রথম 69 সালে, যে জন্মসূত্রে নাগরিকত্ব প্রমাণ হবে বার্থ সার্টিফিকেট দিয়ে। 20 বছর পরে ওই আইন তৈরি হয়, 20 বছর পরে গভর্নমেন্ট দেখছে নানান পরিসংখ্যান নিয়ে, 20 বছর পর মানে 89 সাল, দেখছে যে এটা করলে দেশের বেশিরভাগ লোক বাদ পড়ে যাবে, বেনাগরিক হয়ে যাবে, মানে ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে। ফলে কি করলো গভর্নমেন্ট? পিছিয়ে এলো, পিছিয়ে এসে বললো না ঠিক আছে 89 পর্যন্ত আমরা অল্টারনেটিভ ডকুমেন্ট মানবো, মানে বার্থ সার্টিফিকেটের অল্টারনেটিভ, স্কুল সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি 8-10টা একটা তালিকা আছে। তো তারপরে এবার 89 ফিক্সড হলো। কিন্তু 2016-17 সালে এসে একটা পরিসংখ্যান দেখবেন, আপনারা নেট ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন, সেখানেও দেখছে 4 ভাগের 1 ভাগ লোক ওই 16-17 সাল পর্যন্ত তাদের বার্থ সার্টিফিকেট নেই। তাহলে 4 ভাগের 1 ভাগ লোক বাদ পড়ে যাবে, সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট নেই বলে, এটা তো করা সম্ভব নয়। সম্ভব নয় মানে সে কংগ্রেস গভর্নমেন্ট বলুন, বিজেপি গভর্নমেন্ট বলুন, জনতা গভর্নমেন্ট বলুন, সবাই ভেবেছে যে এটা সম্ভব নয়। ফলে 16-17 সালে তারা গভর্নমেন্ট সার্কুলার দিয়ে জানালো না, 69 সালের পরে, ভুল বললাম, 79 সালের পরেও ওই বার্থ সার্টিফিকেটের অল্টারনেটিভ কাগজ গ্রহণ করা হবে, এটা বললো। এবং তারপরে ফাইনালি কি করলো? ফাইনালি করলো 2023 সালে এসে নতুন করে আইন তৈরি হলো। সে আইনের নাম কি? আইনের নাম হলো দি রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2023। তাহলে ওই যে 69 সালের আইন, সেইটা পরিবর্তন হলো, সংশোধন হলো এই 2023 সালে, কত বছর পরে। কারণ ওই বার্থ সার্টিফিকেট বললে ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাচ্ছে। এই আইনটা তৈরি করে, অ্যামেন্ডমেন্ট আইন তৈরি করে বলে দিল, মানে আপনি যদি এখন নেটে খোঁজ করেন যে কোন তারিখ থেকে বার্থ সার্টিফিকেটের বিকল্প আর কোনো গ্রহণ করা হবে না কোনো কাগজ জন্মসূত্রে নাগরিকত্বের ক্ষেত্রে, এটা যদি জানতে চান নেটে দেখবেন, বলবে 1 অক্টোবর 2023 সালের পরে আর বার্থ সার্টিফিকেট ছাড়া তার অল্টারনেটিভ স্কুল সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি গ্রহণ করা হবে না। বুঝা গেল? তাহলে দেখুন কিভাবে পিছিয়ে এসছে। ফলে বিহারের ক্ষেত্রেও যদি দেখা যায় যে পদ্ধতিতে শুরু করেছিল ইলেকশন কমিশন, সেটা তো হচ্ছে না। বিরোধীরাও সেটা বলছেন ঠিক আছে, সেটা হচ্ছে না, তাহলে তারা আরো কাগজপত্র শিথিল করতে পারে। এইটাই সরকারের কাজ করার পদ্ধতি। এর মধ্যে ভালো দিকটা সবাই দেখুন, এবং ভালো দিকটাই যাতে গভর্নমেন্ট প্রয়োগ করে, ওই ভিন্ডিকটিভ জায়গাটায়, মানে বাদ দেওয়ার জন্য নানান রকমের ফন্ডিফিকির যাতে না করে, সেইটাকে আটকাবার জন্য বিরোধীরা, নাগরিক কমিটি ইত্যাদি ইত্যাদি যা হয়েছে, সবার সেটা চেষ্টা করতে হবে। এবং সেটা ওখানকার ক্ষেত্রে যেমন করতে হবে, আবার ওয়েস্ট বেঙ্গলে যখন 2-3 মাস পরে শুরু হবে তখন এটা করতে হবে। তবে এটা ঘটনা যে বিহার থেকে ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারটা অনেক বেশি কমপ্লিকেটেড হবে, অনেক বেশি সমস্যার হবে। কারণ বাংলাটা ভাগ হয়েছিল, ফলে বাঙালিরাই মূলত আসে এবং এইখানেই থাকে, ফলে এইসব জিনিসগুলো হবে। তো সেটা নিয়েও নিশ্চয়ই একটা পথ বের করা যাবে যাতে এইটাকে বন্ধ করা যায়। তা আমি আজকের ভিডিওটা এইটুকু করি, কারণ লম্বা লম্বা ভিডিও নিয়ে অনেকেই আপত্তি করছেন, এবং এর ঠিক পরেই আমি আরেকটা ভিডিও করব, হয়তো এটা একদিন পরে পোস্ট করব, কিন্তু আমি ভিডিওটা করে নিচ্ছি একটু ছোট ছোট করে করার জন্য আমি এই ভাগটা করে নিচ্ছি। ফলে এই ভিডিওটুকু আজকে এই পর্যন্ত। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।